তুললেন এত বছর পর। একসময় যাকে বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ এবং কান, সেই তিনি পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করলেন। বিদায় বেলায় একইভাবে নানা ইস্যুতে কার্যত বিজেপির হয়ে ব্যাটিং করলেন মুকুল রায়। জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বিদায় হয়েছে, হাঁপ ছেড়ে বেঁচেছি। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো কি কি দাবি মুকুল রায়ের এবং তার কি জবাব দিল তৃণমূল কংগ্রেস। দেখুন। তৃণমূল ছাড়লেন মুকুল। With heavy heart and heavy pain, I have compelled to submit my resignation. যাক বাবা, এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। দল বাঁচলো কাঁচরাপাড়ার কাঁচা ছেলের হাত থেকে। কিন্তু কেন তৃণমূল ছাড়লেন মুকুল রায়? রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর হাতে সাংসদ পদ থেকে ইস্তফাপত্র তুলে দেওয়ার পর একে একে দল ছাড়া যুক্তি সাজালেন মুকুল। সবচেয়ে বড় নীতিহীনতা, কখনো তৃণমূল বিজেপির সাথে, কখনো কংগ্রেসের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে দলের একটা সুস্পষ্ট নীতি হওয়া উচিত যে আমি এই জায়গায় থাকবো, এইভাবে থাকবো, ভারতবর্ষের যেতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দল তৈরি করলাম বিজেপির সাহায্য নিয়ে, মন্ত্রিত্ব ছাড়লাম কংগ্রেসের থেকে। এ তো চলতে পারে না, এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা তো একটা সুস্পষ্ট ক্লিয়ার গাইডলাইন থাকবে। তৃণমূলের পাল্টা দাবি, মুকুলের দল ছাড়ার কারণটা সম্পূর্ণ অন্য বিষয়। সিবিআই যেদিন থেকে ওনার পিছনে ডাকলো সেদিন থেকেই তিনি বুঝলেন যে বিজেপি ছাড়া গতি নেই। তাই তলে তলে বিগত কয়েক বছর ধরেই তিনি দলের কোনো রকম নির্দেশ না নিয়েই প্রতিদিন একটার পর একটা মিটিং করছেন বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে। বিজেপির কাছে ঘন ঘন মিটিং করে আমায় নে করছেন, কিন্তু কাঁচরাপাড়ার কাঁচরা ছেলে জানে না তার এই রাজনীতিটা একেবারেই কাঁচা রাজনীতি হচ্ছে। বিজেপি কংগ্রেস প্রসঙ্গে তৃণমূলের অবস্থান বদল নিয়ে মুকুলের বক্তব্যকে সমর্থন করছে বিজেপি। যত আঞ্চলিক পার্টি আছে তাদের কিছু বাধ্যবাধকতা থাকে আঞ্চলিক রাজনীতির, সেজন্য প্রত্যেক ইলেকশনে তাদের স্ট্যান্ড পাল্টায়। তাদের নীতি আদর্শ বলে কিছু নেই, তাদের পলিসি বলে কিছু নেই। ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা ধরে রাখা, এটাই উদ্দেশ্য থাকে। সেই জন্য পরিস্থিতি অনুযায়ী ওনারা ডিসিশন নেন আর যুক্তি দিয়ে সেটাকে প্রমাণ করার চেষ্টা করেন। তৃণমূল এর থেকে বাইরে কিছু না। তৃণমূল অবশ্য মুকুলের অবস্থান বদলের তত্ত্ব মানতে রাজি নয়। সেই সময় তিনি কি করছিলেন? তিনি বিবেকের তাড়নায় তখন ভয় প্রতিবাদ করে চলে যেতেন, যে বিবেকের তাড়নায় উনি বলছেন যে আমি চুপ করে থাকতে পারিনি, অন্য শীর্ষ নেতারা চুপ করে আছে। তিনি তখন বলতেন। এগুলো সমস্তটাই হতাশাজনিত কারণ। সিবিআই থেকে বাঁচার জন্য তার সহকর্মীদের বিরুদ্ধে নানা রকম উস্কানি দেওয়া হচ্ছে। We are with Mamata Banerjee. We feel that she is the leader, but it cannot be made. We are the comrade of the party. We are not the servant of a personal. I am coming from a ordinary family. It cannot be a disqualification. এ নিয়ে মুকুলকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যখন দলের কর্মীরা সবাই সৈনিক মনে করে, স্বেচ্ছাসেবী মনে করে, তখন বলছেন আমি চাকর আর মমতা নেত্রী। এটা কি কোনো কথার কথা হলো? তাই আমি চাকর হতে পারবো না বলেই বেরিয়ে যাচ্ছি। মানেটা কি? আমরা কি চাকর নাকি? আমরা রাজ্যের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, স্বেচ্ছাসেবী হিসেবে আছি। One man party is not good for the country. It is hurting all over the country dynasty politics. It is not in Trinamool Congress. Party like National Party is required for the betterment of the country. পরিবারতন্ত্র আছে কি না আছে, পরিবারের লোকদের কি কোনো ক্ষমতা নেই করার? তাহলে থেকে মুকুলের নিজের ছেলে যে রাজনীতিতে এসে, সে কয়েকদিন আগেও কি রাজনীতি করেছে? মুকুল নিজেও কি কোনো ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিল ইউনিয়নের? কিছুই করেনি। আমাদের মতের ওই কি বলে হাবু না কি নাম, কি আবুর সঙ্গে রেলের মাল দিত। সব মিলিয়ে মুকুলের দল ছাড়ার পর রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
সুমন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। সুমনবাবু, পার্থ চট্টোপাধ্যায় মারাত্মক কথা বলছেন 4 বছর ধরে বিশ্বাসঘাতকর্তা, পার্থবাবুর ভাষায় গদ্দারি করেছেন, গোপনে বিরোধীদের সঙ্গে মিটিং করেছেন, দলকে দুর্বল করেছেন। মুকুল রায় একসময় দল নিয়ন্ত্রণ করেছেন, প্রার্থী বাছাই করেছেন, ভোট পরিচালনা করেছেন, জেলায় জেলায় সংগঠন সাজিয়েছেন, এমনকি অনেকে বলেন যে প্রশাসনকেও নাকি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তো এতদিনে ধরে এটা করলেন কি করে? গত 4 বছর ধরে তিনি দলের ক্ষতি করলেন, দল মানল কি করে? দেখুন, আমি তো দলের প্রতিনিধিত্ব করছি না, ফলে দলের বক্তব্য আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু সামগ্রিকভাবে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে থাকা এবং তার তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাওয়া, এই সিদ্ধান্তটা একান্তভাবেই মুকুলবাবুর ব্যক্তিগত। আমরা 2015-তেও আমরা দেখেছি, আবার 2017-তেও এসে আলটিমেটলি উনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন এবং সাংবাদিক সম্মেলন করে বিদায় ঘোষণা করেছেন। এবং ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক সম্মেলনটা দেখে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব হতাশ, মানে সংবাদ মাধ্যমও হতাশ হওয়ার কথা। কারণ যে ধরনের বিস্ফোরণের কথা আপনারা ভেবেছিলেন সে ধরনের কোনো বিস্ফোরণ কিন্তু হলো না। আসলে বিস্ফোরকটা যখন ওই নিস্তেজ হয়ে যায় না, বিস্ফোরণের ক্ষমতাটা যখন হারিয়ে যায়, তখন খুব স্বাভাবিকভাবে এই ধরনের একটা বোকা বোকা সাংবাদিক সম্মেলন করা ছাড়া তার কোনো বলার জায়গা থাকে না। এখন অনেকেই বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়। এখন এটা তো ভারতবর্ষের রাজনীতি যারা পর্যবেক্ষণ করে, উনি নিজেও কাগজপত্র দিয়ে দাবি করেছেন যে আগে হতে পারে। আমার কথা হচ্ছে যে জাতীয় কংগ্রেস সবথেকে পুরনো যে দল, সেটা 1885 সালে তৈরি হয়েছিল, তার কোনো প্রতিষ্ঠাতা সদস্য তারা বেঁচে নেই। পরবর্তীকালে জাতীয় কংগ্রেস ভেঙে যিনি কংগ্রেসই তৈরি করেছিলেন তারা হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর কংগ্রেসে কিন্তু আলটিমেটলি কংগ্রেস হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। ভারতবর্ষের রাজনীতিতে দুজনের উদাহরণ রয়েছে, এক শ্রীমতী ইন্দিরা গান্ধী আর দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে যে দলটা তৈরি হয়েছিল সেই দলটাকে কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটাকেই কিন্তু মূল দলের যে জায়গা সে জায়গায় রেখেছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্ন আজকে ধরুন মুকুল রায় যা বলছেন, তিনি বলছেন মোদিকে ভোট দিয়ে মানুষ ভুল করেনি, বিজেপি সাম্প্রদায়িক দল নয়। তৃণমূল কংগ্রেসের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা জনসভায় যা বলছেন যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলার কারণে তার নেতা মন্ত্রীদের টার্গেট করেছে বিজেপি, এজেন্সি লাগিয়ে দিয়েছে। সেখানে মুকুল রায় সাংবাদিক সম্মেলনে বসে বলছেন নারদা সারদায় কোনো চক্রান্ত বিজেপি করেনি, দুটোই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, একটা সুপ্রিম কোর্ট একটা হাইকোর্ট। চিন্তার সায়ন্তন বাবুদের এর থেকে বড় সার্টিফিকেট ইদানিংকালে কেউ দেয়। মূল চিন্তার জায়গাটা তো এখানে, যে আজকে যে সাংবাদিক সম্মেলনটা যদি দেখেন তাহলে কিন্তু মূলত উনি কিন্তু বিজেপির হয়ে ব্যাটিং করেছেন। এখন যে সময় ঘটনাগুলোর কথা উনি উল্লেখ করছেন সেই সময় তো তিনি দলের মধ্যে ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। আমি এই প্রসঙ্গে আসবো যে 2001 এবং 2012-র ক্ষেত্রে উনি নীতির প্রশ্ন তুলছেন, বলছেন ফ্লিমজি গ্রাউন্ডে দল সরকার ছেড়েছিল। আমার বক্তব্য যে সেটা 2017-তে এসে ওনার মনে পড়লো, ওনার বোধোদয় হলো 2001 এবং 12-র ঘটনার ভুলটা বুঝতে পারলেন 17-তে দাঁড়িয়ে। সাধারণ মানুষের সেখানে এবং 2012-তে কেন তিনি ইউপিএ থেকে সরে এলেন সেটাও তিনি সাংবাদিক সম্মেলনে সঠিকভাবে বলেননি। তিনি বলেছেন ওই যে সেই সময়কার যে এগুলো হয়েছিল কেলেঙ্কারিগুলো, আর্থিক কেলেঙ্কারি হয়েছিল সেগুলো নিয়ে, কিন্তু আমরা জানি প্রত্যেকে যখন এফডিআই এর প্রশ্নে কিন্তু আপনি তো বলছেন ইস্যুর কথা, আমি বলছি যে উনি তো দলের সাধারণ কর্মী ছিলেন না বা পাড়ার নেতা ছিলেন না, দলের নীতি নির্ধারক ছিলেন, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। তো উনি যদি দ্বিমত পোষণ করতেন সেই কথা দলের মধ্যে বা বাইরে বলেছে, এরম তো কেউ বলবেন না। এক জ্যোতি বসুর কথা বলা যায়, 96 সালে যখন তাকে প্রধানমন্ত্রী হতে দিল না তার দল, 1 বছরের মধ্যে 97 সালে তিনি বললেন হিস্টোরিক ব্লান্ডার। মানে বোধোদয় হতে 2017 অবধি অপেক্ষা করতে কেন হলো মুকুলবাবুকে, সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে সায়ন্তন বাবু, সুমন বাবুর কথা অনুযায়ী কি যেন বললেন যে ড্যাম্প বিস্ফোরক, এরকম কিছু বোঝাতে চাইছিলেন যে ততটা বিস্ফোরণের ক্ষমতা ছিল না। তাকে দলে নেবেন কিনা এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। নিস্তেজ বিস্ফোরক মুকুল রায়কে দলে নেবেন কিনা, সুমন বাবুর কথা। না, একদম সুমনদা মনে হয় ঠিকই বলেছে। এর আগে যারা তৃণমূল থেকে দল ছেড়েছেন, যেমন প্রয়াত অজিত পাজা একটা সময় দল ছেড়ে চলে গেছিলেন, যাওয়ার আগে দলনেত্রীকে পাগল পাগলি অনেক কিছু উপাধি দিয়ে গেছিলেন। কোন দলের নেতা পরে তৃণমূলের এখন আবার ফিরেও এসেছিলেন, পরবর্তী সময় ফিরেও এসেছেন, প্রেস ক্লাবে কান্নাকাটি করে দল ছাড়লেন, আবার ফিরে এলেন। সেটা বিস্ফোরক ছিল। আমরাও এরকম একটা আশঙ্কা করেছিলাম যে কে জানে আবার কেউ বেদের মেয়ে জ্যোৎস্না, পাগল, শিকল দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে, এ ধরনের সব শব্দ আবার ফিরে আসবে রাজনীতিতে। কিন্তু সেদিক দিয়ে মুকুলবাবু বা বাকি যারা তৃণমূলের পক্ষে সকলকে ধন্যবাদ যে এই ধরনের শব্দ অন্তত ফেরাননি আর। কিন্তু একটা জিনিস পার্থবাবু বলছেন যে কি হবু গবু কার রেলের মাল কি করতেন, তাকে রেলমন্ত্রী কারা করেছিল?
কাছড়াপাড়ার কাছড়া না কাঁচা ছেলে, তা রেল মন্ত্রীটা কেন করেছিলেন না? 17 বছর পরে 18 বছর পরে কাঁচা ছেলে হলেন আর হবু গবুর মালের কাজ করলেন। এই বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আজকে জানতে চাইবে দুটো সাংবাদিক সম্মেলন দেখার পরে। আমাদের প্রশ্ন হলো কি, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আপনারা ছেলে খেলা করছেন? মুকুল রায় ভালো খারাপ, মুকুল রায় সারদায় দোষী নারদায় দোষী, আমরা সে দায়িত্ব জানিও না, বলতেও পারবো না। বিজেপিতে আসবেন না সেও বলতে পারবো না, কারণ আমার দলও বলেনি আর মুকুল বাবুও বলেনি তিনি বিজেপিতে আসতে চাইছেন না, কিন্তু যাওয়ার সম্ভাবনা হলে তো আপনাকে খতিয়ে দেখতে হবে। তার কারণ এখনো বলছেন যে আজকে দিলীপ ঘোষ বলেছেন যে দলে মুকুল রায়ের মতো নেতা যাবেন তারা লাভবান হবেন। লোকে বলছে বিজেপি একটা দোটানায় ভুগছে। তার কারণ পরিষ্কার, এত দ্বিধার যে নারদা এবং সারদা যে দুটো ইস্যুতে এখনো পর্যন্ত বিজেপির কোনো স্তরে কোনো নেতা জড়াননি, এরপরে মুকুল রায়কে নেয়ার পরে সেই অভিযোগের আঙুল কিন্তু অন্তত এই রাজ্যে বিজেপিকেও ফেস করতে হবে। না দেখুন, নারদা সারদা কেলেঙ্কারি থাকতে পারে, অভিযোগ আছে, সিবিআই তদন্ত করছে এবং একটা মুকুলবাবু সত্য কথা বলেছেন, কোর্টের নির্দেশে করছে। কোর্ট যদি মনে করে কেউ অপরাধী তার বিরুদ্ধে যা ব্যবস্থা করাবে, মুকুল রায় হোন আর বাকি যারা হোক, কেউ হ্যাঁ, কিন্তু তা বলে রাজ্যে তো যখন রাজনৈতিক আক্রমণ করেন সায়ন্তন বাবু এই স্টুডিওতেও তৃণমূলকে যখন আক্রমণ করে তখন তো বলেন না যে আজকের দিনে মুকুল রায় বিজেপি সরকারের মন্ত্রী নন, ঠিক তৃণমূল সরকারের মন্ত্রীরা অভিযুক্ত। মদন মিত্রকে নিয়ে আজকাল আমরা বলি না, কেন বলি না? মদন বাবু তো মন্ত্রী নেই, তিনি তো অভিযুক্ত, কিন্তু মদন বাবু তো মন্ত্রী নেই, তাকে মন্ত্রিসভা থেকে তৃণমূল সরিয়ে দিচ্ছে। আমরা বাকি মন্ত্রীদের নিয়ে অবশ্যই বলি, কারণ একটা পাবলিক পারসেপশন আছে যে মন্ত্রী হলে, এত সিরিয়াস অভিযোগ হলে তাকে পদত্যাগ করা উচিত। মুকুলবাবু কালকে যদি অভিযুক্ত হন, সিবিআই যতক্ষণ না ক্লিন চিট দিচ্ছে, তিনি তো বিজেপি সরকারের মন্ত্রী হচ্ছেন না, কাজে তাকে নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, কিন্তু সায়ন্তন বাবু আপনাদের দলের এই লিগাসি আছে যে একাধিক যিনি মন্ত্রী ছিলেন না, একাধিক সভাপতি অভিযোগ ওঠা মাত্র পদত্যাগ করেছিলেন। লালকৃষ্ণ আদবানি, আমি বলছি অভিযোগ প্রমাণের অপেক্ষা করেননি, অভিযোগ উঠেছিল লালকৃষ্ণ, আমি বলি আপনার ভালো লাগবে, বঙ্গারু লক্ষ্মণ অভিযোগ উঠলো পদত্যাগ করলেন, নীতিন গডকরি অভিযোগ উঠলো পদত্যাগ করলেন। তো বিজেপির কোনো পদে নেই, বঙ্গারু লক্ষ্মণ পার্টি থেকে বেরিয়ে যাননি, আডবাণী জি পার্টি সভাপতিত্ব ছাড়েননি, আমার সংসদ থেকে পদত্যাগ করেছেন। মুকুল রায় কি বিজেপির সভাপতি আছেন? এই শিরোনাম কি আমি চালাতে পারি যে মুকুল রায় দলে এলে পদ দেবেন না? না না, দেখুন মুকুল রায় দলে আসলে আমি কি ভবিষ্যৎ বক্তা? আমি তো জ্যোতিষী নই, কিন্তু আমার বক্তব্য আমি ভবিষ্যৎ রাজ্য সভাপতি ঠিক করতে পারবেন না, এটা ঠিক করবে কেন্দ্রীয় বিজেপি। কিন্তু 18 বছর পরে জানা গেল যে সেটা কাচরা ছেলে ছিল। 18 বছর পরে জানা গেল সে হবু গবু কাকে ধরে রেলের কাজ করতো, তাকে রেলমন্ত্রী করে দেওয়া হলো। তাহলে মুখ্যমন্ত্রী কেন 18 বছর পরে জানালেন? 18 বছর পরে যার সম্বন্ধে জানলেন তাকে আপনারা নেবেন কেন? কিন্তু আপনারা নেন এই প্রশ্ন তো হবে যে 5 বছর পর বা 16 বছর পর মুকুল রায় নিজের ভুলটা বুঝতে পারলেন বা দলের নীতি আদর্শের ভুলটা বুঝতে পারলেন। অনেকে বলছেন যে আজকের সাংবাদিক সম্মেলনে মুকুল রায় কার্যত বিজেপিতে যাওয়ার রাস্তাটা তার দিক থেকে পরিষ্কার রাখার চেষ্টা করলেন। বিজেপির কোথায় কোথায় প্রশংসা করলেন মুকুল রায়, দেখাবো আপনাদের। বিজেপি ইজ নট এ কমিউনাল ফোর্স। উপলব্ধি অনেক, এটা টিউবলাইট একবারে জ্বলে না। অনেক গুঁতো খাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, তাদের মিষ্টি মিষ্টি কথা বলে যদি দলে ঢোকা যায়। অরুণ জেটলির সাথে আমার সম্পর্ক এটা ভারতবর্ষের সব রাজনৈতিক লোকে জানে, এবং কৈলাস বিজয়বর্গী একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে গেলে তার সাথে কথা বলতেই হয়। কিছুক্ষণ আগে কাঁচরার গল্প শুনলাম, সবাইকে তাক লাগিয়ে পুজো কাটিয়ে পুজো দিয়ে হনুমানজির পা ছুঁয়ে ফুল দিয়ে তিনি যেটা বললেন সেটা বিরাট শূন্যতা। তৃণমূল ছাড়তেই বিজেপি সম্পর্কে প্রশংসার সুর মুকুল রায়ের গলায়, পাল্টা প্রশংসায় পঞ্চমুখ বিজেপিও। এটা ঠিক যে মুকুল রায় বাংলায় এক রাজনৈতিক ব্যক্তিত্ব, এমন তাকে অস্বীকার করা যায় না। মুকুল রায়ের মতো ব্যক্তি যে দলে যাবে লাভবান হবে। সাংবাদিক বৈঠকের ছত্রে ছত্রে কখনো মোদির প্রশংসা করলেন মুকুল রায়। দিস টাইম ইন্ডিয়ান পিপল ডাজ নট মেক রং। You may aware that after a couple of years, after a decades, this time a single party, one man party, national government has been formed. কখনো আবার অমিত শাহর ছেলের পাশে দাঁড়ালেন। That is not politics.
That is not politics. Amit Shah's son is not in politics. But his father is in politics. His father is, it is not dynastic rule. পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন করতেই মুকুল আক্রমণাত্মক হয়ে উঠলেন গান্ধী পরিবার সম্পর্কে। Anybody is here to talking Sonia Gandhi, why you are introducing Rahul Gandhi? বিজেপি যে তার পুরনো দলের কাছে অচ্ছুত ছিল না তার প্রমাণ দিতে গিয়ে বারবার টেনে আনার চেষ্টা করলেন তৃণমূলের সঙ্গে বিজেপির পুরনো সম্পর্কের কথা। In 2003, we made contact with the RSSP people as directed by the party. It is true, Ashok Singhal came to beat Mamata Banerjee, it is true. ওনাকে নাকি নির্দেশ দেওয়া হয়েছিল অশোক সিংঘল এবং আরএসএস এর সঙ্গে যোগাযোগ করতে, সর্বৈব মিথ্যা। তাহলে এতদিন কেন বলেননি? এই ধরনের কথা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে। তৃণমূল যখন মুকুলের বিরোধী, বিজেপি তখন কার্যত বন্ধুর ভূমিকায়। প্রায় 15 বছর ধরে কোনো না কোনোভাবে আমাদের বিজেপি বা আরএসএসের সঙ্গে যুক্ত, এবং মমতা ব্যানার্জি ওনাকে দিয়েই সেটিং করিয়েছেন, সব ক্ষমতায় যাওয়া, কাজ করানো, যোগাযোগ করা, এমনকি নন্দীগ্রাম আন্দোলনে আমাদের লোকেদের সাপোর্ট নেওয়া, নেতাদের। মুকুলরাই সব জায়গায় একটা অনুঘটকের কাজ করে এসছেন। কিন্তু তৃণমূল তো ছাড়লেন, এরপর কি করবেন মুকুল? এটাই এখন প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, আমি লক্ষ্য করেছি আপনি 30 সেকেন্ড কথা বললেও তার মধ্যে অন্তত একবার আমার নেতা রাহুল গান্ধী বলেন। আজকে মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে সোনিয়া গান্ধীকে একদম সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন যে সোনিয়া গান্ধীকে কেন জিজ্ঞেস করা হবে না যে রাহুল গান্ধী কেন রাজনীতিতে এসেছেন। আমি বলছি আজকে সাংবাদিক সম্মেলনের একটা অংশ যদি তৃণমূলকে আক্রমণ হয়, একেবারে সুস্পষ্ট দ্বিতীয় অংশ হচ্ছে সরাসরি কংগ্রেসকে আক্রমণ। আমি দুটো তিনটে জিনিস বলি আপনার কাছে। আমি বাইরে যা আলোচনা, অনেক রাজনীতিতে এই শিষ্টাচারটা আমি রাখতে চাই। সেটা হচ্ছে মুকুলবাবু অভিজ্ঞ, ধীর স্থির, নিশ্চয়ই তিনি একটা দল ছেড়ে আরেকটি দলে যেতে পারেন, তার হচ্ছে ভগ্ন হৃদয় হতে পারে। তিনি হয়তো এখানে বলতে পারেন মোর লাগি করিও না শোক, মোর রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই শেষ, বলতে পারে। পাত্রটা এখন কোন জায়গায় যাবে, কোথায় যাবেন? মুকুলবাবু বলছেন যে ভগ্ন হৃদয়ের কারণ, অন্যতম কারণ আপনারাও। উনি বলছেন দল ছাড়ার একটা পরোক্ষ কারণ তৃণমূল এবং কংগ্রেসের নৈকট্যটা, মানে নৈকট্যকে তুলে এনেছে। আমি ওই জন্য বলছি, আপনি যদি পলিটিক্যাল গ্রাউন্ড বলেন, আমি এক একটা করে বলছি। সেটা হচ্ছে 2009 তৃণমূল পার্টি অফিসের উল্টো পাশে ল্যান্ডমার্ক হোটেল। সেই ল্যান্ডমার্ক হোটেলে রাহুল গান্ধী আসছেন, প্রণববাবু আগে ঢুকে গেছেন, রাহুল গান্ধী আছেন। মুকুলবাবু সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন তৃণমূলের থেকে। তখনও সুখেন্দু শেখর রায় দল ছেড়ে যাননি, তিনি পাশে বসে আছেন। বিনন্দ ব্যানার্জি পাশে, আমার কাছে ন্যাপকিন ছিল, ওই একটা নিয়ে নিলেন হাতে, নিয়ে আমাকে হিসেব কষে দেখালেন যে 20 থেকে 21টা কিন্তু পার্লামেন্টে সিট পাবো। খুব মার্কিং যে 20টা সিট পেয়েছিল, এবং আমার পরে বলেছিলেন। সেদিন কিন্তু রাহুল গান্ধীর বক্তৃতা শোনা আর হাততালি দেওয়া উনি বসে কিন্তু করেছিলেন। আজ যদি উনি এই প্রেস কনফারেন্স বলছেন যে কংগ্রেস ছাড়া দেশ চলবে, এটা আমি বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস এখন মনে করছে কংগ্রেস ছাড়া দেশ চলবে। সেদিন আমি বলেছিলাম, উনি আমাকে বলেছিলেন, আমি রাহুল গান্ধীর কাছে গেছি, আমাকে অধীরবাবু নিয়ে গেছেন, এবং আমি চাই তাড়াতাড়ি কংগ্রেস একটা সিদ্ধান্ত নিক, কারণ আমার উপরে প্রেশার আছে পার্টি তৈরি করার। আমি পার্টি তৈরি করতে চাইছি না, আমি কংগ্রেসে যেতে চাইছি। এবার প্রশ্ন হচ্ছে ডাইনেস্টির যে প্রশ্নটা বলছেন, মুকুল বাবু সাধারণ পরিবার থেকে এসছেন, নিজে বলেছেন। কেউ আসতে পারেন, ভারতবর্ষের রাজনীতি গণতান্ত্রিক, যে কোনো প্রফেশন থেকে যে কোনো মানুষ আসতে পারেন। আমার প্রশ্ন, উনি এসছেন, ওনার ছেলেও রাজনীতিতে এসছে, অসুবিধে নেই। আমার ছেলে, আমি ল প্র্যাকটিসের মধ্যে আমার ছেলেকেও আমি ল পড়তে পাঠিয়েছি, কোনো অন্যায় নয়। কালকে ওনার ছেলে বিধায়ক হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে, একটি মেয়ে, আমরা দুম করে কোনো মেয়েটিকে বলি, আমি এখানে মানে সেই আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করছি, তাকে আমি যে কোনো ভাষায় অভিহিত করতে পারি, তাকে আমি প্রস্টিটিউট বলে বলতে পারি, কিন্তু যেদিন তিনি সন্তান সম্ভবা হলেন সেদিন তিনি তো মা, আর তো কিছু নয়। এবার যিনি নির্বাচনে জিতলেন, মহিলাকে না, আমি বলছি অনেক মহিলা যারা এই প্রফেশনে অনেক সময় থাকে, যেটা অনস্বীকৃত প্রফেশন, সেই জায়গায় তিনি কি যেদিন সন্তান প্রসব করেন, যে একটা মা হন, তখন দেখা যায় তাকে মা বলেই সম্বোধিত হয়। পিপলের দ্বারা ইলেক্টেড যিনি হন, তিনি তো জিতেছেন, সেখানে তো মায়ের ছেলে বাবার ছেলে বলে প্রশ্ন থাকে না। তো মুকুলবাবুর ছেলেও জিতেছেন। মুকুলবাবুর ছেলে এমন কিছু বিষয় নয়, কোনো জায়গার পিএইচডি নন, কোনো জায়গায় ফেমাস ব্যক্তি নয়, সায়েন্টিস্ট নয়, বিরাট বড় লয়ার নয়, যে তাকে মানুষ চেয়েছে তিনি এসে নির্বাচনের করেছেন। তার বাবা মুকুল রায়,
তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তিনি দ্বিতীয় স্থান ছিলেন, তাই তিনি তার ছেলেকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবার রাহুল গান্ধী, আপনি বলছেন পরিবারতন্ত্র ওনার পরিবারেও খাটে। আমি বলছি দ্বিতীয় রাহুল- আরেকটা কথা বলেছেন মুকুল রায়, যে একমাত্র অধীর চৌধুরী সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ছিলেন, বলেছেন যে প্রিয়তম বন্ধু, মানে প্রিয় বন্ধুদের অন্যতম। এবং অধীরবাবুও গতকাল বলেছেন যে মুকুল রায় যদি কংগ্রেসে আসেন তাহলে ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি নেই। এবার আমি বলছি, ভারতবর্ষের রাজনীতিতে এ দল থেকে ও দলে যাওয়া, ওই দল এ দলকে নেওয়া, এটা প্রায় একেবারে সেই নীতি আদর্শের বিষয় নয়। এটা এখন একটা গয়ারামের রাজনীতি শুরু হয়ে গেছে। সেই গয়ারামের রাজনীতিতে একদিন আপনার আলোচনায় আপনি বলছিলেন, আপনার খুব মনে আছে যে শীতকালে একটা মোহরকুঞ্জে আপনি অনুষ্ঠান করেছিলেন, সেখানে সেই অনুষ্ঠানে দীনেশ দ্বিবেদী তিনি তাকে নিয়ে যে কথাগুলো মুকুলবাবু সেদিন বলেছিলেন, যে পার্টিতে থাকতে গেলে পার্টির নিয়ম শৃঙ্খলা বাইরে কে যাবে, তাহলে সেই জায়গায় থাকার কথা নয়। শুভেন্দু অধিকারী সেই ডিবেটে আমাদের সঙ্গে ছিলেন। আমি আজকে জিজ্ঞেস করছি, পার্টিতে একটা ডেকোরাম আছে, আমি এই পার্টিটা ছেড়ে যদি অন্য জায়গায় চলে যাই, আমার মতো করে আমি ভাববো, বলবো, আলাদা ব্যাপার। আজকে অধীর চৌধুরীর সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক হতে পারে, আমার সঙ্গেও ভালো মুকুলবাবুর সম্পর্ক, কিন্তু প্রশ্নটা আসছে আমি বিজেপিতে যাব। উনি যান না বিজেপিতে, কোনো অসুবিধে নেই। আজকে উনি বিজেপিতে গেলেন না কেন? উনি একটা টাইম নিচ্ছেন যেখানে গিয়ে লোকের যাতে দুম করে ওনার সম্পর্কে একটা বাতাবরণ তৈরি হয় যে দেখুন উনি বিজেপিতে যাওয়ার জন্যই দলটা ছাড়ছেন, এটা নয়। উনি এবার ভাবনা চিন্তা করছেন, ওনার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তারপরে উনি অনেকে বলছেন উল্টোটাও, যে বিজেপি একটা সময় একটা কুলিং পিরিয়ড বলে, যে কিন্তু উনি যেটা উল্লেখ করলেন অমিত শাহ ছেলের সম্পর্কে উল্লেখ করাতে যে কথা বললেন আগের দিন আপনার এই আলোচনা, আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই যে আজকে বিশ্বনাথ বাবু সেদিন বলেছিলেন যে পলিটিক্সের পাওয়ারের যে জায়গাটা, আজকে রাজনীতি করতে গিয়ে ওনাকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কথা উল্লেখ করতে হলো কেন? বিজেপিকে একটু সন্তুষ্টির জায়গা নিয়ে এসো। রাজনাথ সিং এর ছেলে যে রাজনীতিতে আছে, নির্বাচন দিতে এসেছে, আমি দ্রুত দর্শকদের দেখাতে চাইবো যে অনেকে বলছেন যে এই মুহূর্তে বিজেপি মুকুল রায়কে নেবে কি না নেবে তাই নিয়ে কোথাও একটা দোটানা কাজ করছে। আজকের মুকুল রায়ের সাংবাদিক সম্মেলন করে কার্যত বিজেপির দিকে আরেকবার হাত বাড়িয়ে দিলেন। I have resigned and now I will go for at least some days for leave. তৃণমূল তো ছাড়লেন, কিন্তু এরপর কি করবেন? বুধবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না মুকুল রায়ের কাছ থেকে। কখনো বললেন এখনো সিদ্ধান্ত নেইনি। I will go for at least some days for leave. After Diwali, after Kali Puja, definitely I will say what will be my next course of action. I am not yet decided to join anywhere or to float a new party. I am not yet decided. কখনো আবার হাসির মোড়কে ভবিষ্যতের প্রশ্নকে দূরে সরানোর চেষ্টা করলেন মুকুল রায়। Who can tell you that I am going to do a political party? If I can do it, so then you will be the chairman. কিন্তু নানা মহলে প্রশ্ন, রাজনীতির পিচ ছেড়ে মুকুলের হঠাৎ ছুটিতে যাওয়া কি স্বেচ্ছায় নাকি বাধ্যবাধকতায়? কোনো রাজনৈতিক নেতা এরকম বলে যে আমি এখন লম্বা ছুটিতে যাচ্ছি, তারপর তোমাদের এর পরে কালী পুজোর পরে দীপাবলির পরে বলবো, এ তো আমি শুনিনি। রাজনীতি তো 24 আওয়ার্স, ও তো তাই বলতো আমাদেরকে। এখন ওটা কি করে ছুটির আওয়ার্স কাটাচ্ছে বোঝাই যাচ্ছে যে কোথাও হালে পানি পাচ্ছে না। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি মুকুলকে এখনই দলে নিতে চাইছে না বিজেপি? কোথাও কি কোনো ছুতমার্গ রয়ে গিয়েছে? সেটা কি সারদা নারদে মুকুলের নাম জড়িয়ে থাকার কারণে? মুকুলকে দলে নিলে বিজেপির আসল হাতিয়ারই ভোঁতা হয়ে যাবে, এই আশঙ্কা থেকে কি দোটানায় আছে বিজেপি? মুকুল তো ঝুলে যাচ্ছেন, নিজেই বলেছেন আমি কিছুদিন ছুটিতে যাব, চিন্তা ভাবনা করব। আমরা অপেক্ষা করছি উনি কি বলেন। একটা 0 আওয়ার চলছে, এরপরে দেখা যায় কি হয়। মুকুল বাবুর মতো একজন এরকম সংগঠক, যিনি নিজের হাতে করে দল গড়েছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, নিজের রেজিস্ট্রেশন করেছেন, এবং আজকে সেই রকম একটি মানুষ সেই দলে টিকে থাকতে পারলেন, তাকে দল ছাড়তে হলো। কিন্তু এখন মুকুল সম্পর্কে এই সুর হলেও একসময় তো এই বিজেপিই বলতো बीएमबी 2015 में भाग मुकुल भाग। ভাগতে বলেছিলেন, উনি ভেগেছেন, টিএমসি ছেড়ে ভেগে গেছেন। এবার উনি ঠিক করুন কি করবেন। কিন্তু এই বিজেপি তো একসময় এও বলতো যে কারোর গায়ে দুর্নীতির ছিটে পর্যন্ত থাকলে তাকে দলে নেওয়া হবে না। मुकुल राय को बीजेपी में क्यों नहीं लिया जा रहा? क्या उसका कारण बीएमबी है? जो किसी को लेंगे या नहीं लेंगे उसमें एक क्राइटेरिया सबसे आगे है, उसके ऊपर है किसी के ऊपर चिट फंड का कोई भी आरोप नहीं होना चाहिए। এখন কি তাহলে মুকুল তৃণমূল ছাড়তেই বিজেপি তার প্রসঙ্গে অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে?
কেন্দ্রীয় মন্ত্রিসভায় এরকম বহু নেতা আছেন যারা অন্য দলে বহু বছর রাজনীতি করেছেন, তাদের যোগ্যতার জন্য ইমেজের জন্য আমরা নিয়েছি। আসামে সরকার গড়েছি, তার দুজন মুখ দুই পার্টি থেকে এসেছেন, একজন এজিপি থেকে, একজন কংগ্রেস থেকে। মুকুল রায় আজকে চর্চার বিষয়, তিনি এখনো ঘোষণা করেননি বিজেপি আসবেন বলে। এলে পার্টির বিভিন্ন স্তরে যেখানে নির্ণয় হয় আলোচনার মাধ্যমে ঠিক হবে, না হবে কি হবে না, কবে না হবে, কিভাবে না হবে। বঙ্গে নিজেদের সংগঠনকে মজবুত করতে কি মুকুলের দিকে ঝুঁকছে বিজেপি? In Bengal, 77,400 booths are there. I can only say that from every booth, I have got my votes. 77,000 বুথে নাকি লোক দেওয়ার ক্ষমতা আছে। প্রথমবার পঞ্চায়েতে আমরা তো পুরো প্রার্থী দিতে পারিনি, তো তখন তো পুরোটাই তিনি দেখতেন। আসলে এগুলো সব চাপ, এগুলো সব খাতায় কলমে লিখে, হলুদ নীল লাল পকেটে রেখে, এটার কথা ওটা লিখে, ইংরেজি বই বাংলা বইয়ের পুরোটা না পড়েও হাতে নিয়ে ঘুরে ঘুরে অনেক লোকের অভ্যেস আছে, সেই অভ্যেস থেকে এই কথাগুলো বলে। মুকুল পাগল হয়ে গেছে, মুকুলের মাথা খারাপ হয়ে গেছে, মুকুল দিকবিক শূন্য হয়ে গেছে। মুকুল কি করছে মুকুল নিজেই জানে না। মুকুলের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে। তৃণমূলে মুকুল পর্ব শেষ, নতুন অধ্যায়ের শুরুর অপেক্ষায় রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সোমবাবু, মুকুল রায় বলছেন যে দিওয়ালি এই সময়টা তিনি ছুটিতে যাচ্ছেন। পার্থবাবু একটা শব্দ যোগ করেছেন, লম্বা ছুটি। লম্বা শব্দটা অবশ্য মুকুল রায় বলেননি, কিন্তু 1 বছর ধরে মুকুল রায় তৃণমূলে যেভাবে ছিলেন, এবার যেভাবে একটার পর একটা তার ডানাচাটা হচ্ছিল, তাতে তৃণমূলে থাকাকালীন তিনি কিন্তু ছুটিতেই ছিলেন মনে হচ্ছিল। না দেখুন, তৃণমূল দেখুন, একটা দল করতে গেলে কি একটা মানুষ সবসময় খুব ইম্পর্টেন্স থেকে যাবেন? কোনো দলে কি এরকম হয়েছে যে একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি তিনি বছরের পর বছর ক্ষমতায় থেকে যাবেন? দেখুন, এটা তো জোয়ার ভাটা হয়, ক্ষমতারও বদল হয়, ক্ষমতায় অন্য জায়গায় আরেকজন মানুষ আসেন, ফলে এই জায়গাটা 4 বছর ধরে তিনি সত্যি যদি বিরোধীদের সঙ্গে বৈঠক করেন তাহলে তো সেটাই হওয়া স্বাভাবিক। আমরা বরঞ্চ এটা আশা করেছিলাম যে যিনি প্রতিষ্ঠাতা সদস্য, তার তো দলের সাথে একটা ভালোবাসা থাকবে। তাহলে তিনি দলের বিরুদ্ধাচারণ করছেন বা দলের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম করছেন, যেটা আজকে অভিযোগ উঠেছে বারবার ধরে, তাহলে সেই জায়গাগুলো তো অত্যন্ত আপত্তিকর। আমি দলেও থাকবো অথচ দলের নিয়ম মানবো না, এবং এটা তো ঘটনা। দেখুন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে কিন্তু মুকুল রায় হয়েছে। তৃণমূল কংগ্রেসের আগে উনি কংগ্রেস করতেন, কিন্তু যে মুকুল রায়ের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা তো তৃণমূল কংগ্রেসের হাত ধরে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাকে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাকে রাজ্যসভার এমপি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, দলের সাংগঠনিক দিকটা দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাহলে আজকে তিনি যে অভিযোগগুলো করছেন যে একবার কংগ্রেস একবার বিজেপি, তা সেই সময় তো তিনি দলের অত্যন্ত উচ্চ পদে ছিলেন, তিনি সেখানে কোনো কথা বলেননি কেন? এবং এটা আমরা খুব স্বাভাবিকভাবে দেখেছি যে 2016 অনওয়ার্ড আপনি নির্বাচনগুলোতে যদি দেখেন, তাহলে কিন্তু মুকুল রায় সেই নির্বাচনগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন না, কিন্তু স্বাভাবিক গতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তার যে ভোটের পার্সেন্টেজ, সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এটা মনে রাখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে 77,411 ইন্ডিসপেন্সিবল নয়, ঠিক আছে। আমি শান্তনু বাবুর কাছে আসবো আরেকটা মডেল নিয়ে। হেমন্ত বিশ্ব শর্মা খানিকক্ষণ আগেই নাম এলো, 10 জন বিধায়ককে নিয়ে ছাড়লেন, 9 জন কংগ্রেসের, 1 জন তৃণমূল কংগ্রেসের। অনেকে বলছেন যে সারদা মামলায় তিনি অভিযুক্ত, 3বার এই কলকাতা সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হয়েছে। এই মুহূর্তে অসমের ক্যাবিনেটের 2 নম্বর, মানে অনেকে বলছে বিজেপি গভর্নমেন্টের ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর সমান গুরুত্ব পান হেমন্ত বিশ্ব শর্মা, এবং নর্থ ইস্টে বিজেপির প্রধান মুখ। সুতরাং হেমন্ত বিশ্ব শর্মা যদি তদন্ত তার বিরুদ্ধে চলা সত্ত্বেও তিনি বিজেপিতে আসতে পারেন এবং বিজেপির অন্যতম প্রধান মুখ হতে পারেন, তাহলে মুকুল রায়ের কোনো অসুবিধা নেই। না, সিবিআই তো বোধহয় সম্ভবত 8খানা চার্জশিট দিয়েছে চিটফান্ড রিলেটেড কেসগুলোতে। কোথাও আসামের হেমন্ত বিশ্ব শর্মার কোনো নাম আছে বলে আমি শুনিনি কোনো চার্জশিটে। কোর্টে যান না, যদি বিজেপি তাহলে কোর্টের নির্দেশে হচ্ছে, তাহলে কোর্টকে বলুন। সমস্যা যেটা হচ্ছে, সুমন দা, সমস্যাটা কি জানেন তো? সেই 8টা চার্জশিটে মুকুল রায়েরও নাম আসেনি। হ্যাঁ, আমি বলছি মুকুল বাবুর নাম আসেনি। আমি বলছি প্রতিষ্ঠাতা সদস্য আর বংশবাদ দুটো বিষয় আসলো। দেখুন, পঙ্কজ ব্যানার্জির কথা আমরা ভুলে গেছি। তৃণমূল কংগ্রেস কিন্তু, আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি মুকুলবাবু যা বলেছেন গুরুত্ব নেই, ভুল বলেছেন, সব বলেছেন, কিন্তু বিজেপি না থাকলে কি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হতো? 98 সালে দিনের পর দিন বা তার পরবর্তী সময় পঙ্কজ ব্যানার্জি, মুকুল রায় বিজেপি নেতাদের সঙ্গে কিভাবে কথা বলেছেন, সব ঘটনা সাক্ষী আমি নই, কিন্তু আমি অনেক ঘটনা জানি।
কিভাবে আলোচনা করে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রধান কাণ্ডারি কিন্তু ছিলেন, কেউ পর্দার পেছনে করেছেন, কেউ পর্দার সামনে করেছেন। সামনে মমতা ব্যানার্জি অবশ্যই ছিলেন, বিজেপির তপন শিকদার বর্ণনা ছিলেন, কিন্তু পেছনে যে 2-3টে মুখ, তার মধ্যে পঙ্কজ ব্যানার্জি এবং মুকুল রায়ের নাম আছে। আজকে কেউ তৃণমূল কংগ্রেসে নেই। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ট্র্যাজেডি হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা চালাচ্ছে বা মমতা ব্যানার্জির পরে তারা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের একটা বেসিক পার্থক্য আছে। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় দল থেকে বসে গেছেন, দলের বিরুদ্ধাচরণ করেন, আর একজন দলের বিরুদ্ধাচরণ করছেন, দলের বিরুদ্ধে কথা বলছেন, ফলে দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। সমস্যাটা হচ্ছে যে পার্থবাবুরা বলছেন বা বাকি যারা এখন বলছেন, আমি জানি না তারা সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় পদে ছিলেন কিনা। আজকের দিনে কিন্তু এই বিষয়টা ভাবা দরকার প্রত্যেককে। কাজেই এটা রাজনীতির ট্র্যাজেডি, এটা ট্র্যাজেডি। আজকে 16 বছর 17 বছর এবার যদি এতই অযোগ্য ব্যক্তি হয়, তাহলে এটাও ট্র্যাজেডি। ধরুন 2014-তে সিদ্ধার্থনাথ সিংহ এইমাত্র দেখালো যেটা, যে কথাটা মুকুল রায় সম্পর্কে বলেছিলেন, তাহলে আজকে 2017-এর পরিপ্রেক্ষিতে সেটা কোনো গুরুত্ব আছে কি? তাহলে কি আপনারাও পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনাদের রাজ্য সভাপতি পরিষ্কার ক্লিন চিট দিয়েছেন, উনি বলেছেন যে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি। আপনার পার্টি অফিস থেকে নারদার যাবতীয় ফুটেজ আপনাদের পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল, এবং সেই নারদায় মুকুল রায়ের একটা সাবজেক্ট ছিল ঘটনা। প্রতিদিন বিভিন্ন স্টুডিওতে বসে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন আপনারা। আজকে আপনার দিলীপ ঘোষ বলছে যে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি, যে কথাটা মুকুল রায় সাংবাদিকদের সামনে বলেছে। মানে এই যে ডবল স্ট্যান্ডার্ড, এই ডবল স্ট্যান্ডার্ডটা মানুষ ধরে ফেলছে। এই সাম্প্রদায়িক বিজেপির সঙ্গেই কিন্তু মমতা ব্যানার্জি প্রথমবার মন্ত্রী হয়েছেন ভারতবর্ষে। মমতা ব্যানার্জি প্রথম ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন বিজেপি সরকারে। হয়েছে, এটা ইতিহাস। কিন্তু 2006 এর পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা হতে পারে না, দলটা পরিবর্তন করলেন না। একটা দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ শেখে, সেদিন একটা দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এখন শিখলেন বিজেপি সম্পর্কে, থাকার পরে শিখেছেন। এটা তো ঘটনা, আপনারা দলেও জানেন যে অটল বিহারী বাজপেয়ী আর মন্ত্রী হওয়ার পরে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী এই দুজনের চরিত্র সম্পূর্ণ আলাদা। অটল বিহারী বাজপেয়ী তিনি ভারতীয় জাতীয়তাবাদের কথা বলতেন, আর আপনারা বিজেপি সভাপতি, বিজেপি প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, মুকুল রায় আজকে এই 2017-র 11 তারিখে বসে আজকে এই বিষয়টারও বিরোধিতা করেছেন যে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর মধ্যে কেন ডিফারেন্সিয়েট করা। না, আমি একটা বলি, 2014 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং এ মুকুল রায় কি বলেছেন বা বিভিন্ন টিভি স্টুডিওর কাছে তাদের বাইটে তিনি কি বলেছেন, বিজেপি সম্পর্কে সাম্প্রদায়িক কথা বলেছিলেন কিনা এটা উল্লেখ করুন। তাহলে তার 2014 একরকম সিচুয়েশনে বিজেপিকে তিনি এক চোখে দেখছেন, আর আজকে দল ছাড়ার জন্য বিজেপির সঙ্গে কথাবার্তা কাকাওয়ার পর অন্য কথা বলছেন। এই দুটোর মধ্যে তো পার্থক্য থাকবেই। মানুষ বুঝতে পারবে কেন এটা হচ্ছে। পার্থবাবু, বহুদিন পর একটা সাংবাদিক সম্মেলনে কোনো দলের নেতা, এই মুহূর্তে অবশ্য দলহীন নেতা মুকুল রায় বিমান বসুর নাম উল্লেখ করলেন। তিনি বলছেন যে বিমান বসু এবং সোমেন মিত্রের সঙ্গে সারদার সম্পর্ক ছিল। এমনি আজকের ওনার সাংবাদিক সম্মেলনকে কে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন আমি জানি না, তবে যেটা বেরিয়ে আসলো গত দুদিন ধরে সংবাদ মাধ্যমের এই মুকুলবাবুর স্মৃতিচারণ আপনারা যেভাবে করছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, এবং আজকেরও স্মৃতিচারণ মানে ওনার বক্তব্যের স্মৃতিচারণ, উনি যত দুদিন ধরে যা বলে চলেছেন, তাতে হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার যে 2003-04 সালে, এটাও ঠিক যে আজকের স্টুডিওর আলোচনাতেও এসছে, যে বিজেপির সাথে বা আরএসএস এর সাথে বা বিএইচপির সাথে সেতু বন্ধনের কাজ মূলত তৃণমূলের তরফে তিনিই করতেন। তিনি স্বীকার করেছেন, আজকের এখানেও শান্তনবাবুও বললেন যে এই যোগাযোগ তো ছিলই সেখানে। ফলে এই যে কথাটা আমাদের উঠতো না যে এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য আসলে কোনটা দায়ী, তাইটা হচ্ছে যে এই জায়গাটা আমি বলিনি, এটা বলিনি, এই আমি বলছি যে এই যে নেক্সাস, এবং এটা তো আপনার ইতিহাস স্বীকৃত বললেন, এটা নিয়ে তো খুব রাগঝালের কারণ নেই। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে যে আরো ইম্পর্টেন্ট, যে যদি এরকম একটা কি বলবো মেড ফর ইচ আদার রিলেশনশিপ সেই সময় থেকে থাকে, তাহলে এটা ঠিক যে মুকুলবাবু আজকের যে কথাগুলো বললেন সাংবাদিক সম্মেলনে, এক হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে রাইট চয়েস অফ কান্ট্রি, দুই হচ্ছে যে দিলীপবাবু রাজ্যে দাঁড়িয়ে বললেন যে উনি যে কোনো দলের পক্ষে সম্পদ হতে পারেন। তাহলে রইল বাকি বলাটা, সেটা উনি কালী পুজোর পরেই বলুন আর যবেই বলুন, তাহলে উনি ওই ক্রিকেটের পরিভাষায় যদি বলা যায় যে ওনার আজকের সাংবাদিক সম্মেলন যে অবধি গেছে তাতে ওই কট জেটলি বোল্ড বর্গি এই জায়গাটাই হচ্ছে দাঁড়িয়ে আছে, যে এরকম একটা সিচুয়েশনে উনি আছেন। ফলে এবার আনুষ্ঠানিক ঘোষণাগুলো এর পরে হবে,
এবং আমি বলছি যে এই কারণে জন্য বিপদ আরেকটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে, যে মুকুলবাবু যেভাবে পরিচিত হয়েছিলেন তৃণমূলে, যে মুকুলায়ন বলে একটা শব্দ চালু হয়েছিল, যে ভিন দল থেকে ভাঙিয়ে ভাঙিয়ে লোক নিয়ে এসে নিজের দল ভরানো। আমি জানি না যে বিজেপিকেও সেই পজিশন ভাবতে হবে যে যখন মুকুলবাবুর মতো লিডাররা ইন্ডাক্টেড হবেন তখন হচ্ছে তারাও মুকুলায়নের পথ ধরবেন কিনা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্য, এটা আরেকটা। আপনি বলছেন মুকুলবাবুর কোর এক্সপার্টাইজ, যে হ্যাঁ মূলত সেটাই আমরা দেখেছি, সেটা তিনি বিজেপিতে জয়েন করলে সেটা কাজে লাগবে। এবং বিজেপিও ভিকটিম হয়েছে, যে ওদেরও দল থেকে জেতা লোকেরা ইতিমধ্যে তৃণমূলে জয়েন করেছিলেন, তারাও মুকুলবাবুর হাত ধরে ছোট ছোট পতাকা নিয়ে সবাই উন্নয়নে সামিল হওয়ার জন্য গেছিলেন। হ্যাঁ, এবার বিপদটা আরেকটা হচ্ছে যে মুকুলবাবুই প্রথম রাজনীতিবিদ যিনি আপনার গণশক্তিতে প্রতিদিন খবর বেরোচ্ছে যে অমিত শাহের পুত্র নিয়ে নানা অভিযোগ, প্রথম রাজনীতিবিদ যিনি এবিপি আনন্দকে পরবর্তী এই সাক্ষাৎকারের পরবর্তী সময়ে, সাংবাদিক সম্মেলনের পরবর্তী সময় সাক্ষাৎকারেও বলছেন যে সম্পূর্ণ নির্দোষ জয় শাহ। না, সেটা তো এখন বোঝাই যাচ্ছে ওনার বাধ্যবাধকতা এবং ওনার ইনক্লিনেশন কোন দিকে, যে অমিত শাহ দিকে না যে একটাই কারণে যে ওনাকে অনেক বাঁচার রাস্তা বের করতে হচ্ছে। এগুলো আমি বলছি যে এগুলো দিন যত যাবে তত বের হবে। মুশকিলটা হচ্ছে আমি আর একটা সাংবাদিক সম্মেলনও দেখলাম যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হলো, এবং সেটা থেকেই সম্ভবত বিমানবাবুর সম্পর্কে উনি যে মন্তব্যটা করেছেন খানিকটা বোঝা যাবে যে এটা আমাদের অনেকেরই জানা ছিল না যে রেলের ব্যাপারে তৃণমূল স্তরে বোঝাপড়াটা খুব ভালো যদি না হয় তাহলে রেলমন্ত্রী অবধি হওয়া যায় না। এটা হচ্ছে যে আজকে কিন্তু পরিষ্কার, এবং তা যদি হয় তাহলে এ রাজ্যে যারা মন্ত্রী হয়েছেন, এই যে চিটফান্ড কেলেঙ্কারি ইত্যাদিতে অনেক লোকের নাম জড়িয়েছে, তাদেরও বোঝাপড়া ওই স্তরে ছিল কিনা সেটা হচ্ছে একটা ভাবনার বিষয়। কারণ এখানে কিন্তু কোনো বামপন্থী নেতা মন্ত্রী এদের নাম এই রাজ্যে জড়ায়নি। ফলে আমি বলছি যে যদি সাংবাদিক সম্মেলনের স্পিরিটটা ধরতে চাই, আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট দেখেছে, এটা বলেন না রবীন্দ্র তো রবীন্দ্রকে ডেকেছিল, আপনি এটা বলুন যে আপনারা কোনো আন্ডারস্ট্যান্ডিং বিজেপির সাথে করেছিলেন কিনা? ত্রিপুরা শুনেন, ত্রিপুরার চিফ মিনিস্টার যে ছবি হয় লাস্ট পয়েন্ট প্রশংসা করে এসেছেন, আজকে সিবিআই একবার বাবু চলে গেছে জানার জন্য, ক্ষতি তৃণমূলের হবে আর লাভ বিজেপির হবে, এই নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু একটা জিনিস ঠিক, যে আজকের এই সাংবাদিক সম্মেলন, পাল্টা সাংবাদিক সম্মেলনগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে আসলে মুকুলবাবু কোনো লোকের নাম নয়, মুকুলবাবু একটা রোগের নাম, মুকুল একটা ভাইরাস আমার মনে হচ্ছে, এবং এইটাতেই সবাই আতঙ্কে আছেন যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়বে কিনা। আমি বলতে পারি আমি বলছি আশঙ্কা করছি, এটা আমরা আশঙ্কা করছি, অ্যান্টিভাইরাস খুঁজে বের করুন, নাহলে ভাইরাস মুক্ত হলো পার্থবাবুর। না, পার্থবাবুদের নিজেরাই তো ভাইরাসের ভয় ঘরে ঢুকে গেছেন। সূর্যবাবুকে বলতে হচ্ছে তো যে রাস্তায় লোক আনার জন্য কেন রাস্তায় বেরোনোর জন্য তাকে ডাক দিতে হচ্ছে। আজকে কেন পশ্চিমবঙ্গে শাসন করেছে রাস্তায় দেখা যায় না, কেন বিরোধিতা করেছিলেন? দেখছি আমরা যে ঘটনাগুলো সিপিএম এর সঙ্গে প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক ঘটনার মধ্যে কথা বলছে, রাজনৈতিক প্রতিহিংসার তথ্য আছে। আমি একবার দ্রুত দেখবো যে বিভিন্ন জনসভায় তৃণমূল কংগ্রেস যা বলছেন সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলার জন্য বেছে বেছে নেতা মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে। ঠিক উল্টো কথা যে সাংবাদিক সম্মেলন করে বলছেন মুকুল রায়, বলছেন এর পেছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, আদালতের নির্দেশে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে নারদা এবং সারদার। এজেন্সি দিয়ে সব পার্টিকে ভেঙে দাও, সব গভর্নমেন্টকে ভেঙে দাও, তাতেই চলবে। আবার এখানে বলছে মমতা ব্যানার্জি কেন বলছে কালো নোটের বিরুদ্ধে, ওকে সিবিআই লাগিয়ে দাও, অল্প 1000টা সিবিআই নিয়ে এসো তুমি। সারদা কেলেঙ্কারি, নারদ স্টিং কাণ্ড প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন এটা বিজেপির চক্রান্ত। মোদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একসময়ের নাম্বার 2 দলত্যাগ করা মাত্রই প্রাক্তন দলনেত্রী ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন। সিবিআই বা ইডি এটা অর্ডার হয়েছে কংগ্রেস গভর্নমেন্টের আমলে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সিবিআই এনকোয়ারি করবে, ইডি এনকোয়ারি করবে। অ্যাট দ্যাট টাইম কংগ্রেস ওয়াজ ইন দ্য মিনিস্ট্রি। নারদাতে একটা ক্লিপিং দেখানো হয়েছে, এই ক্লিপিং নিয়ে হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই এনকোয়ারি করবে। এখানে গভর্নমেন্টের কোনো ভূমিকা থাকতে পারে না। অর্থাৎ তৃণমূল ছাড়তেই মুকুল রায় স্পষ্ট করে দিলেন তিনি মনেই করেন না মোদী সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে। এমনকি ঘুরিয়ে এও প্রমাণ করার চেষ্টা করলেন সিবিআই তার বিরুদ্ধে কোনো অভিযোগেরই সারবত্তা খুঁজে পায়নি। Investigating agency at any point of time, he asked any cooperation
from me, I am ready to do it. I have been with the CBI for 8 hours. So after that, they have filed 8 charge sheets. So I think they find whatever from me, they have already got it. সিবিআই যেদিন থেকে ওনার পিছনে ডাকলো সেদিন থেকেই তিনি বুঝলেন যে বিজেপি ছাড়া গতি নেই। তাই তলে তলে বিগত কয়েক বছর ধরেই তিনি দলের কোনো রকম নির্দেশ না নিয়েই প্রতিদিন একটার পর একটা মিটিং করছেন বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে। কিন্তু সারদা নারদ কেলেঙ্কারি তো পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান ইস্যু। এই প্রসঙ্গে বিজেপি এর আগে একাধিকবার দাবি করেছে তারা এমন কাউকে দলে নেবে না যার গায়ে দুর্নীতির অভিযোগের ছিটে মাত্র আছে। তাহলে এখন অভিযুক্ত মুকুলকে নিয়ে কি করবে তারা? আদবানিকে আমরা রাজনৈতিকভাবে যতই বিরোধিতা করি, দেখা গেছে জৈন হাওয়ালা কাণ্ডে যখন তার নাম এলো ডায়েরিতে তখন তিনি পদত্যাগ করে চলে গেলেন। তো সেই রকম দলে হঠাৎ করে সারদা নারদা ইত্যাদিতে যাদের নাম আছে তাদেরকে নেওয়া হচ্ছে, এটা খুব আশ্চর্যজনক ঘটনা। এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা সম্ভাবনাই যে এই জন্য দেরি হচ্ছে, হয়তো তারা চিন্তা করছেন যে কিভাবে নেবেন বা কতটা নেবেন। তবে এ রাজ্যে না হলেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাকে যে অন্য দল থেকে বিজেপি নেয়নি এমনটা কিন্তু নয়। অসমে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে সারদা কাণ্ডে অভিযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেস থেকে নিয়েছিল বিজেপি, তারপর বাজিমাত করেছিল তারা। মুকুলের ক্ষেত্রেও কি তাহলে সেই পথেই হাঁটতে পারে বিজেপি? মুকুল পরে কি করবে তা জানা না গেলেও তার যে একদা ঘনিষ্ঠরা একসময় ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি গড়েছিলেন তারা কিন্তু মুকুলের ওপর বেজায় ক্ষুব্ধ। আমাদের তো উনি বিট্রে করেছিলেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস করার সময়, প্রতারিত হয়েছিলাম আমরা। উনি ছেলে দিয়ে চলে গিয়েছেন এবং তারপরে উনি সেটা অস্বীকারও হতে করেছেন। এদিকে এদিন সারদা নারদ প্রসঙ্গে কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরেই রেখেছেন মুকুল। I think she does not know. It is individual affairs. Biman Bose was very close connection with the Saroda. Others, Congress leaders, Somen Mitra, others and others is very close connection with the Kotha. মুকুলের সারদা বক্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না সিপিএম। সারদায় কারা কারা ছিল আর কারা কারা নারদায় ছিল এই পশ্চিমবাংলার লোক জানে। মুকুল রায়ের বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ সোমেন মিত্র। উনি যখন জানেন তখন ওনার সাথে আরো কত বেশি যোগাযোগ ছিল সেটা ওনার কথা থেকে হয়ে যাচ্ছে। তবে আমি তো বলেছিলাম যে যোগাযোগ আমার থাকে তাহলে সিবিআই এনকোয়ারি হচ্ছে, তারা এনকোয়ারি করে যা পিএম সিদ্ধান্ত নেবে সেটি সবার কাছে গ্রাহ্য। জানিয়ে আবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। মুকুল বাবুকে যখন প্রশ্ন করা হয়েছে নারদা সারদা নেই মমতা ব্যানার্জির ব্যাপারে, উনি বলেছেন মমতা কিছু জানেন না। এতে বোধহয় জ্বর ছেড়ে গেছে পার্থবাবুর। মুকুলের তৃণমূল ত্যাগের পর সারদা নারদ নিয়ে সিবিআই তদন্ত কোন পথে এগোয় এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। এই মুহূর্তে দলে লাখ টাকার প্রশ্ন, মুকুল রায়ের সঙ্গে কারা কারা আছেন? সব্যসাচী দত্ত, শিউলি সাহা কিংবা শিলভদ্র দত্তদের কথা কয়েক বছর আগে তো আরও বেশি করে শোনা যেত, কিন্তু তারা কি এই মুহূর্তে মুকুল রায়কে সমর্থন করছেন? আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, কি বলছেন তারা দেখুন। When we have broke the Congress, no MLA, no MP with us. But within 28 days election, we have elected, Congress has been no harm. মুকুল বলছেন যখন দল তৈরি করেছিলেন তখন কোনো বিধায়ক সাংসদ ছিল না সঙ্গে। বুধবার মুকুল যখন তৃণমূল ছাড়লেন তখনও নিঃসঙ্গ মুকুল রায়। সাংবাদিক বৈঠকের সময় তার পাশে না কোনো সাংসদ না কোনো বিধায়ক, এমনকি নিজের বিধায়ক পুত্র পর্যন্ত নেই। কিন্তু 2015-ই সিবিআই মুকুলকে ডাকার পরেও তো পরিস্থিতি এতটা খারাপ ছিল না। 2015-ই সিবিআই তলবের পর মুকুলের সঙ্গে যখন তৃণমূলের দূরত্ব তৈরি হয় তখন তার পাশে দেখা যেত তৃণমূলের গুটি কয়েক নেতা নেত্রীকে। 2015 সালের 30 জানুয়ারি মুকুল রায় যখন সারদা কাণ্ডে সিবিআই এর কাছে হাজিরা দেন সেই সময় তার সঙ্গে দেখা যায় তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। সিবিআই দপ্তর থেকে বেরিয়েও সব্যসাচী দত্তের সঙ্গে মুকুল যান সল্টলেকের সিএফ ব্লকের স্থানীয় পুরসভার 6 নম্বর ওয়ার্ডের অফিসে। এখন মুকুল রায় যখন দল ছাড়লেন তখন সে প্রসঙ্গে সব্যসাচী দত্তর প্রতিক্রিয়া। এ বিষয়ে যা বলার দল বলবে। সব্যসাচীর পাশাপাশি 2015 সালে মুকুল রায়ের পাশে দাঁড়ান আরও 2 তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত এবং শিউলি সাহা। সেই সময় মুকুল রায়ের দল ছাড়ার জল্পনা যখন তুঙ্গে তখন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আজ তার পাশে দেখা যায়নি অধুনা ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্তকে।
আমি দল ছাড়বো কখনো বলিনি, দল ছাড়ার জায়গায় নেই, উনি দল ছেড়ে দিয়েছেন। আমি তৃণমূল কংগ্রেসেই আছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসটাই করছি এবং করবো। আমি তৃণমূল কংগ্রেস আমাকে এমএলএ করেছে, তৃণমূল কংগ্রেস আমাকে জায়গা দিয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য রাজনৈতিক দলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। 2015-য় যখন মুকুলের সঙ্গে মমতার দূরত্ব তৈরি হয়েছে, তখনও মুকুলের পাশে সব সময় দেখা যেত হলদিয়ার তৎকালীন বিধায়ক শিউলি সাহাকে। মুকুল রায়ের ইফতারে যাওয়ার জন্য শিলভদ্র এবং শিউলিকে সাসপেন্ডও করে তৃণমূল, তবুও তারা মুকুলের পাশ থেকে নড়েননি। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সব্যসাচী দত্ত এখন তৃণমূল বিধায়কের পাশাপাশি বিধাননগরের মেয়র। শিলভদ্র দত্তকেও ফের টিকিট দিয়ে বিধায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিউলি সাহাকে হলদিয়া থেকে সরিয়ে কেশপুরে নিয়ে গিয়ে বিধায়ক করেছেন তৃণমূল নেত্রী। আর এই প্রেক্ষাপটে মুকুল যখন তৃণমূল ছাড়লেন, তখন এই তিনজনের কেউ তার পাশে নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি দিদিকে দেখে। আমি যেদিন মুকুলবাবুর সঙ্গে ছিলাম বলে আপনারা বলছেন, সেদিন তিনি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি তখন সেকেন্ড ম্যান হিসেবে কাজ করতেন। আজকের দিনে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের মতো বিধায়কদের কিছু যায় আসে না। আমরা তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকি। তৃণমূল কটাক্ষে ছুড়ে বলছে, ছেলেই যেখানে সঙ্গে নেই সেখানে অন্যরা কি করে মুকুলের পাশে থাকবে? আর ছেলেকেই তো নিয়ে যেতে পারছে না, সে আবার কর্মীদের নিয়ে যাবে কি? মুকুলের পদত্যাগ নিয়েও তাই কটাক্ষের সুর তৃণমূলের গলায়। 6 মাসের জন্য আর বাকি রাজ্যসভায় নাটক করছেন, বাড়িতে গিয়ে এই দেখুন একেবারে ফটোগ্রাফারকে ডেকে এনে ছবি তোলো, এটা জীবনের শেষ ছবি সংসদীয় রাজনীতি, তাই তুলে রাখুন, বাড়িতে টাঙিয়ে রাখবেন। রাজনীতিতে অবশ্য শেষ বলে কিছু হয় না। বিজেন্দ্র সিংহ, বিতনু চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, বেসিক পলিটিক্যাল ডিফারেন্স, একদিকে তার দল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল, একেবারে সরাসরি বলছেন দাঙ্গাবাজদের দল, আর মুকুল রায় বারবার বলছেন, ইচ্ছাকৃতভাবে অনেকবার বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল নয়। 2001 এবং 2012 আমি বলছি যে সাধারণ কর্মী তো নন যে এই সিদ্ধান্তে আমি শরিক নই, আমার ওপর থেকে হাইকমান্ড যা বলছে আমি মেনে চলছি, অথবা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো ডিসিশন মেকার পার্টির একটা দীর্ঘদিন এটা পারসেপশন ছিল, সত্যি মিথ্যে আমরা বাইরের লোকেরা জানি না, কি দলের দ্বিতীয় হচ্ছেন মুকুল রায়। তো তখন 2001-এ কেন দলের সিদ্ধান্তে বিরোধিতা করেননি? বিরোধিতা করেছেন ভেতরে বা বাইরে, এরকম কোনো প্রমাণ নেই। 2012-তে কেন বিরোধিতা করেননি? আমি বলছি আজকে যে কথাগুলো বললেন মুকুল রায়, এ তো তাহলে ওনার কথা সত্যি ধরলে এটা বুঝতে হবে যে আগাগোড়া তার সঙ্গে তার দলের এবং দলের সিদ্ধান্তের বেসিক পলিটিক্যাল ডিফারেন্স। দেখুন, আমি একটা নোট দিয়ে শুরু করতে চাই। সেটা বঙ্গের রাজনীতিতে 80-র দশকের পর কোনো মানুষ পদত্যাগ করার পরে, দল ছাড়ার পরে এত সরগরম, এত আলোচনা, এত শো, এত খবরের কাগজে লেখা আমি অন্তত প্রণব মুখার্জির থেকে শুরু করে সোমেন মিত্রর দল ত্যাগের সময় আমি কখনোই দেখিনি। এটা আমার এটা কি আমি বলছি আমি সাম্প্রতিকতম রেজ্জাক মোল্লা নিয়ে এর থেকে বেশি, অনেক বেশি, অন্তত এর তুলনীয় আলোচনা। আমি কিন্তু আমি যখন তার পুরনো কি বলেছিলেন এখন কি বলছেন, এমন কিছু নিউজ হয়নি। আমি বলছি আপনি পশ্চিমবাংলার আমি ন্যাশনাল লেভেলে আজকে সমস্ত টেলিকাস্ট হয়েছে। আপনার মনে করে দিচ্ছি সাইফুদ্দিন চৌধুরীর সময় পাতার পর পাতা নিউজ প্রিন্ট, ন্যাশনাল মিডিয়া, তখন কাগজ টিভির এই জামানা নয়, আমার প্রশ্ন ওইটাই যে বছরের পর বছর আমার আইডিওলজিক্যাল ডিফারেন্স নিয়ে আমি রইলাম কি করে দলে নাম্বার 2 নম্বর হিসেবে। পরিষ্কার আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে উনি দল আগে ছেড়েছেন, মানে উনি নিজেও বললেন 6 মাস আগেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। উনি লজিক কিন্তু পরে মানে আজকে যুক্ত করেছেন, অর্থাৎ মানে ঘোড়ার পেছন মানে গাড়ির পেছনে ঘোড়াকে উনি লাগিয়েছেন। আগে সিদ্ধান্তটা নিয়েছেন, দল ছেড়েছেন, এবং তারপরে উনি যুক্তিগুলো সাজিয়েছেন, ক খ গ ঘ, এগুলো সাংবাদিক সম্মেলনে আমি গিয়ে বলবো। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে দেখুন, ওনার এন্টার প্রেস কনফারেন্সে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে উনি তার প্রেস কনফারেন্সে ইজ বেসিক্যালি প্রোডাক্ট অফ সিবিআই এর প্রভাব আমার কাছে মনে হয়েছে বারবার। আর অ্যাট দি সেম টাইম ভবিষ্যতে সিআইডির প্রভাব আসতে পারে এই কথা কেড়ে কিন্তু তিনি অ্যাগ্রেসিভ কোনো অবস্থান নিতে পারেননি, ওই জন্য পরিবারতন্ত্র পর্যন্ত শেষ হয়েছে। আসলে লড়াইটা তো
ওই জায়গা থেকেই নেতৃত্বের প্রশ্নের থেকেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূলের রাজনীতিতে ঢুকলেন, সেখান থেকেই তার কর্তৃত্ব কমতে লাগলো এবং সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পিছিয়ে আসতে শুরু করলেন। ডিফারেন্সটা ওখান থেকেই তৈরি হয়েছে। ফলে শেষ পর্যন্ত পরিবারতন্ত্র দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। থার্ড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে দেখুন আলটিমেটলি মানে এন্টার ইয়েটা মানে প্রেস কনফারেন্সে বারবার তিনি কিন্তু একটা জিনিস বোঝাবার চেষ্টা করলেন যে বিজেপির সাথে তার একটা লং আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেই লং আন্ডারস্ট্যান্ডিংটা তৃণমূলের স্পন্সর অর্থাৎ তৃণমূল সমর্থন করেছে। ফলে এখন বিজেপি এবং সংঘ পরিবার অশোক সিংহলের কথা বললেন এবং এটা বলার পেছনে এবং বললেন পার্টির নির্দেশে এটা কিন্তু উনার মানে আগামী দিনের বা ভবিষ্যতের কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু অতীতকে বারবার জাস্টিফাই করেছেন এবং তার যে একটা বিজেপি পরিবারের সাথে লেগেসি আছে সেটা প্রমাণ বারবার চেষ্টা করেছেন। দেখুন যেটা বিলিয়ন কোশ্চেন সেটা হলো যে তৃণমূলে মানে ছাড়ার পরে আদতেও কোনো প্রভাব পড়বে। ব্যক্তিগতভাবে আমি মনে করি মানে তৃণমূলের কোনো লস হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বিজেপির লাভ হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিজেপিতে ওই ধরনের ম্যানেজার, ইলেকট্রাল ম্যানেজার নেই। বিজেপি যদি মানে মুকুল রায়ের মতন লোক পায়, ইমিডিয়েট কোনো বেনিফিট তাদের হবে না। আগামী দিনে তাদের কিন্তু ঘর গোছানোর সুযোগ থাকবে, কিন্তু তৃণমূলের ইমিডিয়েট লস হয়ে যাবে মানে মুকুল রায় চলে গেলে এটা ভাবার কারণ নেই। কারণ তৃণমূলের রাজনীতিটা দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার যে গভর্নেন্স দিচ্ছে, যার মধ্যে দিয়ে বিপুল বেনিফিশিয়ারি তৈরি করেছে, ইমিডিয়েটলি মাইক্রো ডেভেলপমেন্ট ফাইন। আমি বলছি মুকুল রায় পরোক্ষভাবে আজকে বলেছেন যে এই ৭৭,০০০-এর বেশি যে বুথ আছে সেখানে অন্তত প্রতি বুথে একটি করে লোক তিনি দিতে পারবেন এবং সেই মানে সেখানে লোক আছে। দেখুন একটা জিনিস তো পরিষ্কার যে আমি যতটুকু কাছ থেকে মুকুল রায়কে দেখবার চেষ্টা করেছি, না তা সত্ত্বেও তাহলে কেন বলছেন যে তৃণমূলের কোনো ক্ষতি হবে না? কারণটা হলো মানে মুকুল রায়ের হয়তো পরিচিত, কিন্তু এই পরিচিতরা সরাসরি বিজেপিতে এই মুহূর্তেই চলে যাবে, কারণ এদের মধ্যে তৃণমূল সংগঠনটা গুছিয়ে নিয়ে না এরা বেনিফিশিয়ারি। আমি একটা উদাহরণ দিচ্ছি, মুকুল রায় 14 সালের থেকেই মানে যাচ্ছেন 15 সালে পুরসভা নির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস 45% ভোট নিয়ে চলে গেল, 39 থেকে 45 মানে 6% ভোট বাড়ালো। তারপরে যখন বিধানসভা নির্বাচন হলো, মুকুল রায় সেভাবে গুরুত্বপূর্ণ নেতা নন, তারপরেও কিন্তু 211টা আসন পেল, 45% ভোট তৃণমূল কংগ্রেস পেল। সাম্প্রতিক যে নির্বাচনগুলো আপনি যদি দেখেন 50% মতন তৃণমূল ভোট পাচ্ছে, মানে অর্ধেক মানুষ সমর্থন করছে। মুকুল রায় কোথায়? এই এন্টার পিরিয়ডটা কিন্তু মুকুল বিহীন ভাবেই একের পর এক নির্বাচন তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। বিজেপিরও ভোট বাড়ছে মুকুল রায় ছাড়াই। আমি বলছি সায়ন্তন বাবু, আমি একটা বাক্য নেব বিশ্বনাথ বাবুর কাছ থেকে যে বিজেপিতে সেই মাপের সংগঠক নেই। না দেখুন, বিজেপিতে মুকুল রায় আসবেন না, ভালো হবে খারাপ হবে তো ভবিষ্যৎ বলবে, কি আছে কি নেই। আমরা পশ্চিমবঙ্গে আমাদের শক্তি কম ছিল, এখন শক্তি বেড়েছে, আমাদের বিধায়ক ছিল না, এখন বিধায়ক হয়েছে, সাংসদ ছিল না, সাংসদ হয়েছে, সবই হচ্ছে মুকুল রায় ছাড়াই। কিন্তু মুকুল রায় আসলে ভালো হতে পারে, ভবিষ্যতে কি হবে আমি সে বুঝতে যাচ্ছি না। দেখুন একটা জিনিস তো ক্লিয়ার আছে যে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সত্ত্বেও গত 20 বছর, প্রায় 20 বছরের কাছাকাছি তৃণমূলের বয়স হলো, লোকের একটা বক্তব্য কি ছিল যে মমতা ব্যানার্জি ছাড়া যে ব্যক্তির তৃণমূলে প্রভাব আছে তার নাম হচ্ছে মুকুল রায়। নাম্বার 2 বলুন, যেমন প্রধানমন্ত্রী বাজপেয়ীজির সঙ্গে আডবাণীজির সম্পর্ক, বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে পার্টি সভাপতি অমিত শাহর সম্পর্ক, বহু ক্ষেত্রে এরকম হয়তো ঠিক এক্সাক্ট এরকম রিলেশনশিপ না, কিন্তু রিলেশনশিপটা এমন ছিল যে মুকুলবাবু পর্দার অন্তরালে কাজ করতেন আর মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিতেন। এই যে সম্পর্কটার মধ্যে, রসায়নটার মধ্যে এখন একটা নতুন একটা সমস্যা তৈরি হলো, এতে কিন্তু রাজনীতিতে আগামী দিনে একটা এফেক্ট হবে। লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে, ব্যাপক হতে পারে, কম হতে পারে। কিন্তু সায়ন্তনবাবু আপনার কথা থেকেই বলি যে আপনার যুক্তি যদি আমি অক্ষরে অক্ষরে মেনে নিই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবটা ছিল তার ভোটারদের মধ্যে, রাজ্যের মানুষের মধ্যে, মুকুল রায়ের প্রভাবটা ছিল সংগঠনের মধ্যে। তো অবশ্যই প্রথমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সংগঠনে গত ভোটটাকে আনার জন্য সংগঠন অবশ্যই দরকার হয়। আপনার ভোটটা আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আমাদের মনে হয় আমরা 35-40% সবসময় ভোটের সমর্থক আছে আমাদের, কিন্তু আমরা ভোট কখনো 17%-এর বেশি পাইনি। স্বীকার করতে অসুবিধা নেই যে আমাদের সংগঠন নেই বলে আমরা পাইনি। স্বার্থের সংঘাতে আমি এক মিনিট বলে নিই যে স্বার্থের সংঘাতে তৃণমূল যারা ছাড়তে পারছেন না, অথচ দেহ পড়ে আছে তৃণমূলে, মন পড়ে আছে বিজেপিতে, মুকুল বাবুর আগমনে সম্ভবত সেই সুযোগটা বিজেপি পেতে পারে। দেখুন পশ্চিমবঙ্গের বুথ সংখ্যা ৭৭,৪১১, যা জানা গেছে বিজেপি যেতে পেরেছে ৩,৫৯৫টা মতন। আমি জানি না, পরবর্তীকালে মুকুল রায় যোগদান দিলে ৭৭,০০০ পর্যন্ত যেতে পারবে।
প্রতি বুথে যদি একজন করে লোক দেওয়া, আমি জানি না সেই বুথগুলোতে সেই লড়াইয়ের জায়গায় তারা যেতে পারবে কিনা। এবং দেখবেন আপনি বিজেপির মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে হঠাৎ করে ক্ষমতায় চলে আসার একটা প্রবণতা রয়েছে। আমরা বনগাঁ উপনির্বাচনটার কথা উল্লেখ করতে পারি, যে যেভাবে রাতারাতি তদানীন্তন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার মন্ত্রীকে ভাঙিয়ে এনে তার ছেলেকে ভোটে দাঁড় করিয়ে দিল, এবং তারপরে ভোটের রেজাল্ট আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস আরও ভোটের ব্যবধান বাড়িয়ে নিল, এবং সেই মন্ত্রীর ছেলে সেই যে অস্ট্রেলিয়া গেছে তারপর আর ফেরেনি। ফলে যে কোনোভাবেই হোক আগে আপনাকে সংগঠনটা দেখতে হবে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, কোনো আন্দোলন না থাকে, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না। বিভিন্ন দলের মানুষের এই যে তৃণমূল কংগ্রেসের যোগদান নানা দল থেকে, অনেকে বলছেন বিধানসভায় ক্রস ভোটিং, এই সব ক্ষেত্রে আমার তো পার্থদাদের প্রশ্ন, যেটা আপনাদের দক্ষিণ কাঁথি উপনির্বাচনে 23% ভোট, বামফ্রন্টের ভোট সরাসরি বিজেপির অ্যাকাউন্টে ট্রান্সফার হলো কিভাবে? সেটা আপনাদের খুশি হওয়ার কথা, তো এটা উল্লেখিত হলো, আপনাদের তো খুশি হওয়ার কথা। চিন্তা করতে বামপন্থীরা, আপনাদের হ্যাঁ বামপন্থীদের তো ভাবতে হবে, সেই ভাবনাটা ভাবতে দিন। আপনারা আনন্দ করুন, তৈরি হয়েছে 2000 আনন্দ করুন, এইটা এবং তার আনন্দ করুন, কন্ট্রিবিউশনটাকে আপনি উল্লেখ করতে হবে। আজকে বিজেপির কন্ট্রিবিউশনটা কি বলুন? বাংলার কোন আন্দোলন, এইটা গুরুত্বপূর্ণ কথা, কোন জায়গাতে বিজেপি এনেছে? একবার আপনাদের দেখাতে চাইব 2015-র পর থেকেই মুকুল রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের কিন্তু ক্রমাগত অবনতি হয়েছে। The first application to the Election Commission of India registered Trinamool Congress as a registered political party by me. When Mamata Banerjee has been expelled from Indian National Congress, I, being a General Secretary of All India Trinamool Congress, informed Election Commission of India that the breakaway group of Indian National Congress, Srimati Mamata Banerjee, has joined Trinamool Congress. তৃণমূল ছাড়ার দিন ঠারে ঠোরে মুকুল রায় বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল তৈরি তাঁর হাত ধরেই, কিন্তু দল ছাড়ার দিনেও মুকুলকে বিন্দুমাত্র সম্মান দেখাতে রাজি নয় তৃণমূল। আমাদের কাছে রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো তবু জীবনে প্রথমে রাজনীতিতে ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, আর অন্যজন তো রেলের দিকে ছিল। আপনার খবর নিন যাক যেটা। তৃণমূল বলছে মুকুল দলনেত্রীকে অপমান করতে কিছুই আর বাদ রাখেননি। দলনেত্রীকে বলছে ওয়ান ম্যান পার্টি ইজ ব্যাড ফর দ্য কান্ট্রি, আর এর থেকে অপমান করার কি? দলনেত্রীকে মিথ্যা অপবাদ দিচ্ছে, এত বড় গদ্দারি এ কেউ করেছে কোনোদিন? তৃণমূলের চোখে মুকুল আজ গদ্দার, মুকুলের চোখে তৃণমূলও আর ভালো দল নয়, কিন্তু একসময় এই মুকুলই ছিলেন তৃণমূলের নাম্বার 2, সংগঠনের চালিকা শক্তি, ভোট মেশিনারির দায়িত্বে। একসময় মুকুল বলতেন বিজেপির সাম্প্রদায়িক দল। The Trinamool Congress, they are going to, they have started their battle to fight against the corruption of Indian National Congress and the communalism of the Bharatiya Janata Party. Time and again, Mamata Banerjee raised her voice that she doesn't want to see the face of any dangabaj. কিন্তু সেই মুকুলের চোখেই আজ বিজেপি অসাম্প্রদায়িক। বিজেপি is not a communal force. মুকুল তৃণমূল তিক্ততার শুরুটা 2015 সালে। 30শে জানুয়ারি সারদা কাণ্ডে মুকুল রায়কে ডাকে সিবিআই। তৃণমূল যখন মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব, তখন সিজিও কমপ্লেক্সে গিয়ে দলের সম্পূর্ণ উল্টো সুরে সিবিআই এর সঙ্গে সহযোগিতার বার্তা দেন মুকুল রায়। আমি চাই সঠিক সত্য উদ্ঘাটিত তদন্তের স্বার্থে তারা যদি আমাকে কোনো সময় ডাকে তাহলে আমি নিশ্চয়ই তদন্তে জয়েন করব। এরপর থেকেই তৃণমূল থেকে মুকুলের দূরত্ব বাড়ার শুরু। অবিশ্বাসের আবহে দলের নাম্বার 2 মুকুলকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারম্যান এবং রাজ্যসভার দলনেতার পদ থেকেও ছেঁটে ফেলা হয় মুকুল রায়কে। নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের দায়িত্ব থেকেও মুকুলকে সরিয়ে দেয় তৃণমূল। মাথাচাড়া দেয় মুকুল রায়ের নতুন দল তৈরির জল্পনাও। মুকুল ঘনিষ্ঠরা মিলে তৈরি করেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি। অনেকেই সেই সময় ভেবেছিলেন মুকুলের ঝরে পড়া কার্যত সময়ের অপেক্ষা, কিন্তু তখন হঠাৎই বদলে যায় পরিস্থিতি।
2015 9 ডিসেম্বর সংসদের সেন্ট্রাল হলে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়। এরপর থেকেই আবার বরফ গলতে শুরু করে। সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব পান মুকুল, কিন্তু সখ্য বেশি দিন স্থায়ী হয়নি। আবারও মুকুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপির সঙ্গে যোগাযোগের। তার উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, তৃণমূল করবেন আবার দলে দলে সিপিএম বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন, এটা চলবে না। দু নৌকায় পা রেখে এগোনো যাবে না। যারা যাওয়ার তারা চলে যেতে পারেন, এতে তৃণমূলের কিছু এসে যায় না। কিন্তু এরপরেও নারদ কাণ্ডে সিবিআই এর কাছে গিয়ে বাকিদের থেকে নিজেকে আলাদা করে ফেলেন তৃণমূলের একতা নাম্বার 2। আমার কাছে বহু লোক আসে, কথা বলে, দেখে, কিন্তু ছবিতে আমি বলে একমাত্র ব্যক্তি যেখানে কাউকে দেখা যায়নি যে আই এম টেকিং এ সিঙ্গেল ফার্দিং ফ্রম এনিবডি এলস। এরপর কুণাল ঘোষের পুজো উদ্বোধনে গিয়ে সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুকুল। রাজনীতি থাকবে, ভারতবর্ষ থাকবে, পশ্চিমবাংলাও থাকবে, আমরাও থাকবো। পলিটিক্স এমন একটা জায়গা না যে তুমি ইচ্ছে করলেও আমাদের বাদ দিতে পারো। কখনো আবার তার মুখে শোনা যায় বিজেপির প্রশংসা। শেষমেশ 25শে সেপ্টেম্বর মুকুলকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল, আর 11ই অক্টোবর মুকুল তৃণমূল ছাড়লেন। I can continue like other senior peoples of the party, but I feel it is immoral, unethical. I should not go and continue as a parliamentary, as a, in which ticket I have. সিবিআই যেদিন থেকে ওনার পিছনে ডাকলো সেদিন থেকেই তিনি বুঝলেন যে বিজেপি ছাড়া গতি নেই। তাই তলে তলে বিগত কয়েক বছর ধরেই তিনি দলের কোনো রকম নির্দেশ না নিয়েই প্রতিদিন একটার পর একটা মিটিং করছেন বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে। এটা বোঝাই যায় যে সিবিআইয়ের কে আত্মসমর্পণ করেছেন, বিজেপির কাছে ঘন ঘন মিটিং করে আমায় নে করছেন। তৃণমূলে মুকুল অধ্যায় শেষ, এবার কি? Left Trinamool Congress. So for Bengal is one thing, in national level is one thing. তাহলে কি আগামী দিনে কেন্দ্রে মুকুলের প্রতিপক্ষ হবে কংগ্রেস আর রাজ্যে তৃণমূল? তার মানে কি মুকুলের গন্তব্য বিজেপি? তৃণমূলের একতা নাম্বার 2 কি পুরনো দল সম্পর্কে খোলসা করবেন গোপন কথা? অসৎ লোক অসৎ লোকের কথা বেশি বলবে, সৎ লোক যেমন সৎ লোকের কথা বেশি বলবে, অসৎ লোক অসৎ লোকের কথা বেশি বলবে। মুকুলরা যদি অসৎ হয় তাহলে সে তো আরো অসৎতা বেশি জানবে। খোদা চুহা কে পাহাড় নিকলা চুহা, তো এটাই স্বাভাবিক ছিল। উনি পদত্যাগ করুন বলেছিলেন, করেছেন, উনি ওনার কথা রেখেছেন। এবারে সবাই অপেক্ষা করে আছে উনি কি বলেন। আপাতত ছুটিতে মুকুল, ছুটি কাটলে নতুন খেলার অপেক্ষা। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। abpweddings.com আনন্দবাজার পত্রিকা পাত্রপাত্রী নবরূপে ইভানে ইকোনেস্ট নিউ টাউন। ফ্ল্যাট কিনলে পার্কিং ফ্রি। শুদ্ধ নারকোল তেল শালিমার। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।